আমি ডেড বডির ব্যাপারটা হচ্ছে অগাস্ট মাসের প্রেস কনফারেন্স থেকে স্টার্ট আর কি। তো হুম। আমি যখন বলতে চাইলাম তখন হচ্ছে কিছু পরিবার থেকে এই জিনিসটা আর বলতে দিবে না। এটা পুরানো ব্যাপার, অতীতের ব্যাপার, পুরানো ব্যাপার। হুম। তখন থেকেই প্রবলেমটা আসলে এই মুহিত, মুহিত আর সিকান্দার। হুম। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে যে তানভীরকে যদি সে বাঁচিয়ে উঠিয়ে দেয় তাপসের কাছে, তাহলে সে কিভাবে গুলি করে? আবার তানভীর তো আমাকে বলেছিল যে ওখানে ভিতরে ইন্ডিয়ানস আছে। তাকাচ্ছিস সেদিকেই আমাকে কথা শুনতে হচ্ছে। মানে সত্যি কথা বলার জন্য আওয়ামী লীগ সরকার যাওয়ার পরেও যদি আমি রিচ করতে না পারি সঠিক জায়গা পর্যন্ত, বা আমাকে যদি সেই মর্যাদাটুকু দেওয়া না হয়, তাহলে তো আর কার কাছে বলবো বলেন? এই বেঁচে থাকার থেকে তো মরে যাওয়াটা বেটার না? তো এই পুরা বিষয়গুলাতে তারপরে যখন দেখলাম আওয়ামী লীগের সাথে উনি ডিজিএফআই তে, আওয়ামী লীগের সাথে ওনার সম্পৃক্ততা, মানে ওভারঅল এই ব্যাপারগুলাতে আমার কাছে মনে হয় যে এই যে তানভীরের ডেড বডিটা না পাওয়া, পরবর্তীতে যখন 27 ফেব্রুয়ারিতে আমি তানভীরের বিভিন্ন জায়গায় যখন আমি জানতে পারলাম সিএমএইচ এ যে এক অফিসার আমার শ্বশুরকে এবং আমাকে বলল একদম শুরুতেই তানভীর শেষ, তখন আমি হুম। বললাম যে না না আব্বা, তানভীরের কিছু হয়নি, উনি 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 ভুল বলছেন। আমি আব্বাকে নিয়ে আরেকটা অফিসারের কাছে যেতেই তখন বললো যে তানভীর তো বের হয়ে গেছে পিলখানা থেকে, তানভীর ছিল, তানভীরকে নিয়ে গেছে, অফিসার বলছে। হ্যাঁ, এটা শুনে সেদিন 26 তারিখ আমরা শুনলাম যে আরো কিছু অসুস্থ মানুষকে রেড ক্রিসেন্ট থেকে নিয়ে গেছে হোলি ফ্যামিলিতে। তখন আমরা গেলাম হোলি ফ্যামিলিতে, অনেক মানুষ সেখানে আছে অসুস্থ। সেখানে আমার শ্বশুর, আমি, আমার আম্মু সবাইকেই তানভীরের ছবি দেখিয়ে দেখিয়ে বলছি। তখন কেউ চিনে কেউ চিনে না, হঠাৎ করে দুইজনের মতো বলল যে ও ছিল। হুম। বুঝতে পেরেছেন? এখন কিছু বুঝতে পারছি না। তারপরে আপনার পিলখানার গেটে গেছি, তখনই তো মানে সামহাও আমাদের কাছে আসলো যে আমাদের ভিতরে ডেকে নিল, যে রাইফেল স্কোয়ারের যে গেটটা আছে ওখানে ভিতরে ডেকে ওদের ওখানকার যে ফোন আছে ওখানে প্রথমে কানের মধ্যে ফোনটা দিল, ফোনটা কানে নিলাম, নিয়ে কি র্যাব বললো না কি বললো, র্যাব র্যাব শুনলাম। আব্বাকে দিলাম ফোনটা, আব্বাও কানে নিয়ে সেই। তারপরে তো ছুটে গেলাম আমরা র্যাব 2 তে, আমি, আব্বা, আমার আম্মু। সবাই যাওয়ার পরে ওখান থেকে ওনারা যেভাবে বলছে যে র্যাব 1-এ যান, ওখান থেকে র্যাব ইন্টেলিজেন্সে যান, আর্মি হেডকোয়ার্টারে যান, এই ছুটাছুটি শুরু হলো আমাদের। হ্যাঁ, কিন্তু কেউ আর সেভাবে নিল না, ডেড বডি গুলো আসা শুরু হলো। তারপর থেকে ডেড বডি চেক করলাম, তানভীরকে তো আর পেলামই না, শেষ পর্যন্ত দাফন হয়ে গেল, শুনলাম মিসম্যাচ হলো। শেষ পর্যন্ত 10 মাস পরে একটা ডেড বডি দেয়া হলো। এই তো চললো। আর আমি ডেড বডির ব্যাপারটা হচ্ছে অগাস্ট মাসের প্রেস কনফারেন্স থেকে স্টার্ট আর কি। তো হুম। আমি যখন বলতে চাইলাম তখন হচ্ছে কিছু পরিবার থেকে এই জিনিসটা আর বলতে দিবে না। এটা পুরানো ব্যাপার, অতীতের ব্যাপার, পুরানো ব্যাপার। হুম। তখন থেকেই প্রবলেমটা আসলে অ্যারাইজ করলো। হ্যাঁ, আমার সাথে আমাকে মানে সাপোর্ট করা শুরু করলেন অন্য ভাবি, উনার সাথেও প্রবলেম শুরু হলো যে কেন হুম। সাপোর্ট করলেন। উনি যতই বুঝাচ্ছে যে এটা তো আমরা সবাই জানি পাওয়া যায়নি, বাট এটা আর বলা যাবে না, এটা পুরানো ব্যাপার, এটা আর বলা যাবে না। তো এভাবেই চলতে থাকলো। এখন আসলে হয় কি, আপনাকে আমি বললাম না যে কখনো আসলে আমরা আমরা জুনিয়র ফ্যামিলি তো একদম অথরিটি পর্যন্ত, প্রপার অথরিটি পর্যন্ত রিচ করতে পারিনি। যদি রিচ করতে পারি ইনশাল্লাহ কখনো এটা সলভ হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। তবে যেটা বলতে চাচ্ছি আমি, যে জানুয়ারি থেকে হচ্ছে ইলিয়াস হোসেনের কাছ থেকে জানতে পারলাম যে একজন সিআইডি তে জানিয়েছে সিপাহী মুহিত যে তানভীরকে সে উঠিয়ে দিয়েছিল ইয়ের হাতে, তাপসের হাতে। তখন আমি আপা যখন মিলালাম যে আমাকে তো আর আমার শ্বশুরকে তো বলেছিল হলি ফ্যামিলিতে, কারণ হলি ফ্যামিলি, হুম। শিকদার মেডিকেল, এগুলো তো আমরা ঘোরাঘুরি করতাম। এরপর থেকে আপা সত্যি কথা বলতে কি আমি মেন্টালি আসলে এত ভেঙে পড়েছি, আমি কোনোটাতেই আসলে কিছু করতে পারছি না, সত্যি কথা যেটা। উম, কারণ আমি তো তখন অনেক জায়গায় বলেছিলাম যে খুঁজেন। হ্যাঁ, তখন বলেছে যে আমি ভিতর থেকে এসেছি তো আমি ট্রমাটাইজড, ভুল বলছি। তো এতদিন পর যখন একটা মানুষ বলছে না যে তানভীর ছিল,
তখন মনে হচ্ছে যে আমি তো তখন বলছিলাম আসলে খুঁজতে। তো তানভীরকে আসলে কোথায় নিয়ে গেল। আর আবার এদিকে প্রেস কনফারেন্সে শুনছি যে ডিজি ভাইকে গুলি করেছিল হচ্ছে সেই সিপাহী মুহিত, মুহিত আর সিকান্দার। হুম তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে যে তানভীরকে যদি সে বাঁচিয়ে উঠিয়ে দেয় তাপসের কাছে, তাহলে সে কিভাবে গুলি করে? আবার তানভীর তো আমাকে বলেছিল যে ওখানে ভিতরে ইন্ডিয়ানস আছে। মানে আপনাকে কি হুম আমি বোঝাতে পারলাম যে ডিজি ভাইকে সিপাহী মোহিত যদি গুলি করে, তাহলে তানভীর আমাকে কেন বললো যে তুমি যেভাবে হোক লুকিয়ে থাকবা, কোনোভাবে আর্মি ছাড়া তুমি কারোর সাথে যাবা না, কোথাও যাবা না। হুম আমি, হ্যাঁ, তো কোথাও যাবা না। তাহলে এখানে কথাগুলো তো মিললো না, যেটা আমার হাজবেন্ড আমাকে বলেছে সেটা তার থেকে বড়। আমি কারো কথা তো এখানে আমার মাথায় নেই, আমার শুধু আমার হাজবেন্ডের কথাটা আমার মাথায় আছে, যে ও বলেছে আর্মি ছাড়া তুমি কোনোভাবে বের হবা না। তাহলে ওই কথাটা আমি ধরে যদি আগাই, তাহলে সিপাহী মুহিত কিভাবে ডিজি কে গুলি করে? আমি কিন্তু কখনোই বলছি না যে সৈনিক এখানে জড়িত না, হুম সৈনিক এখানে অবশ্যই জড়িত আছে, বিপদগামী অবশ্যই আছে। হ্যাঁ, যেমন হুম আপনার এখানে ডিএডি তৌহিদকে বাঁচানোর অনেক চেষ্টা করে অনেকেই, হ্যাঁ, কিন্তু ডিএডি তৌহিদ, ডিএডি আব্দুর রহিম এরা তো আমাদের সামনে কিলিং করেছে একজন অফিসারকে কোয়ার্টার গার্ডে, অস্ত্র জমা হওয়ার আগে। কোয়ার্টার গার্ডের ফ্যামিলিরা সবাই দেখেছি, তারা কোয়ার্টার গার্ডের ডোর খুলে খুলে আমাদেরকে মারধর করেছে, কোয়ার্টার গার্ডে অনেকে আমাদের সাথে টর্চার করেছে। তাহলে এখানে বিপদগামী ছিল। আর হুম তারা বাইরে কি ধরনের মানে বাজে আচরণ করতে পারে এটা থেকে বোঝা যায়। যেভাবে ডেড বডি গুলা ছিল সেটাতে বোঝা যায়, লাশ পোড়ানো হয়েছে সেটাও শুনেছি। আমি তো জানতাম তানভীরকে বার্ন করা হয়েছে, সেটাও শুনেছি, একজন হিন্দু লোক পুড়িয়েছে, এটাও শুনেছি। কিন্তু হুম তাহলে এইটা কিভাবে সম্ভব হয় যে একটা লোককে টর্চার করছে, সেই লোকটা তখনও বলেছে এটার জন্য এসে তাকে তাপস আবার টর্চার করে গেছে। কিন্তু হুম এইগুলো শোনার পরে না আপু, আসলে সেই এতগুলো মানুষ যখন বলেছিল তানভীর অ্যালাইভ, আবার পরবর্তীতে এটা, আবার শেষ পর্যন্ত আমি যখন ডেড বডিটাও পাইনি। তো এই যে আপনি ওই ভারতের সাথে গন্ডগোল, তানভীর বর্ডারে থাকা তখনও ভারতের সাথে গন্ডগোল, পরবর্তীতে পিলখানা থেকে তাপস নিয়ে গেল, এরা তো সব গিয়ে লুকিয়ে আছে ভারতে, হুম তাই না? শেখ হাসিনাকে নিয়ে গেছে কে? ভারত। রেখেছে কে? ভারত। আওয়ামী লীগকে কে দেখছে? ভারত। তাহলে সবকিছু আওয়ামী লীগ, ভারত, পদোয়া, রৌমারী, পিলখানা কোথায় গিয়ে মিলছে ভারতের সাথে? হুম তাহলে আমার কাছে সবকিছুর কনক্লুশন হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ আসলে যদি থাকে তাহলে আমরা কেউ সেফ না। হ্যাঁ, ভারতীয় ইনভলভমেন্ট থাকবেই সেখানে। সঠিকভাবে তদন্ত হয়ে বিচার যদি সঠিকভাবে না হয়, তাহলে আমাদের আসলে সামহাও আমাদের কোনো না কোনো আপনাকে ভাবে যে মেরে সোর্স গুলো ফেলবে। বলেছে তানভীরের বডি পোড়ানো হয়েছে, সেই সোর্স গুলো কি অন্য কাউকে বলেনি? সোর্স গুলো তো এই যে ধীরে ধীরে শুনতে পাচ্ছি বের হয়ে আসছে। হুম অ্যাকচুয়ালি তো আমি এখন বললাম যে সাড়ে এখন পনেরো আপনাকে কারা বছর হুমকি ধুমকি দিচ্ছে, মানে কেন দিচ্ছে, কারা দিচ্ছে? আমাকে হুমকি ধমকি দিচ্ছে বলতে ফোন করেও দেয়, আমি সব ফোন নাম্বার গুলো লিখে রাখি। হ্যাঁ, কে কেন, থেকে মানে কি করছে বলতে চায়, কিসের জন্য দিচ্ছে আপনাকে? আমি কিছু বলতে পারবো না। আর তারপরে হচ্ছে বিভিন্ন রিপোর্টারদেরকে বলে যে আমি যদি আমার কথাগুলো যদি শুনে, তাহলে হত্যাকাণ্ডের বিচার হচ্ছে স্পয়েল হয়ে যাবে, হত্যাকাণ্ডের তদন্ত ঠিক মতো হবে না। হুম আবার বলে যে ও কি বলে, ও কি জানে, ও দুদিন ধরে আসছে, এই মেয়ে কি জানে, আমরা শুনলাম না, এতদিন ধরে থাকলাম, সে কি হুম জানে 2 দিন থেকে। এই ধরনের কথাবার্তা আসলে কি, এখন আমি কি বলবো, আমার আসলে কিছু বলার নাই, আমি সত্যিই খুব হতাশ। মানে আমি কোথায় কি বলবো, মানে আমি আপনি নিজেই আপনি এখন কয়েকদিন এতটাই আগে একটা হতাশ। ফেসবুক পোস্ট দিয়েছেন যে রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট মানে কর্নেল হককে নিয়ে, কেন, মানে ওনার বিভিন্ন কার্যক্রম নিয়ে আপনি তুলে ধরেছেন। এটা তো আপা আমারটা কেন হাইলাইট করছে আমি জানি না। আপনি দেখবেন যে কর্নেল শহীদ খান একজন ভাই আছে, উনি তো হুম আর অনেক আগে থেকে এখন পর্যন্ত করে যাচ্ছে, আরো অনেক অফিসাররা করছেন, হ্যাঁ, ওনার ব্যাপারগুলো হাইলাইট করছেন। আমাকে কেন টার্গেট করছে আপা বলেন তো? মানে ওনারাও করছে, আপনিও, মানে আপনিও সেই না এতে না, হুম আমি করছি সেটা না। আমাকে যখন ধরেছেন আমি শুধুই তখন বলেছি, হুম এর আগে কিন্তু আমি বলিনি। হ্যাঁ, আমি যেটা করিনি সেটাতে আমাকে বলছে,
তখন আমি কথাটা বলেছি, এর আগে কিন্তু আমি বলিনি। আর এটা নিয়ে আমার কোনো কিছু আসলে বলার নাই। আমি বললাম তো যে আমি যেদিন কখনো যদি ব্রিজ করতে পারি চিফকে, আমি ওনাকে বলবো। উনি যদি আমাকে বিশ্বাস করেন তা আমার লাখ ভালো, আর বিশ্বাস না করলে তো আর কিছু করার নেই। এখনো আমাদের ওই তদন্ত আর বিচারের দিকে তাকিয়ে থাকতে হবে। এছাড়া আসলে আর কিছু আমার এক্সপেকটেশনই নাই কোনো কিছুর প্রতি। অনেক ধন্যবাদ। আমি মানে ইভেন আরেকটা কথা বলবো যে আমার বাসার নিচে যেমন আগে লোক থাকতো, এই আজ থেকেই শুরু হয়েছে বাসার নিচে লোক থাকা। নিচে সবসময় লোক থাকছে, সবসময়। আজকে শুরু হয়েছে, কালকের দিন হলে আবার বলতে পারবো। মানে তারা কি, মানে কি দেখা, তাদের সাথে আপনার কথা হয় বা তারা কিছু বলে যে আপনার কি না না, দেখাশোনা করে? আমি তো একেবারেই প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হই না। আজকে আমি কয়েকবারই খেয়াল করলাম যে একই লোক ঘুরে ফিরে, আজকে একটা লোক। অন্য সময় তো কয়েকজন থাকতো, আগে যখন অক্টোবর নভেম্বর পর্যন্ত ছিল, এর মাঝে আর আমি দেখিনি। আজকে 11:30 থেকে আমি দেখা শুরু করেছি, ওই একটা লোক। একদম মাগরিবের আজানের আগে পর্যন্ত সে এক লোকই আমাদের বাসার দিক তাকিয়ে আছে, কিছুক্ষণ পর পর ছবি তুলছে, ফোনে কথা বলছে, মানে একদম পুরাটা সময় ঘুরে ফিরে বারবার চেক করছি, বারবার একই জিনিস। এখন বললাম তো যে আর আর কোনো এক্সপেকটেশনই নাই আমার। সিকিউরিটির জন্য তো অনেকবার ট্রাই করেছি, কোনো সিকিউরিটি তো পাইনি। কাকে বলবো? বলতে তো হবে যে আমি এই ব্যক্তিটার কাছে পৌঁছাতে পারবো। এখন তো একটা কমিশন আছে। বললাম না যে আগে দেখি, তদন্তের পর তো কিছু না কিছু হবে। আমার এই যে এত সুন্দর, আপনি মনে হয় ছিলেন আপু যখন 6 জানুয়ারিতে আমাদের তদন্ত মিটিংটা কমিশন হয়েছিল, আসে। হ্যাঁ। হ্যাঁ, আপনি ছিলেন ওই প্রোগ্রামটাতে, আপনি তো দেখেছিলেন আমি আর আমাদের মমিন ভাবি কিন্তু কথা বলতে পারিনি, তাই না? যখন কথা বলতে চেয়েছিলাম তদন্ত কমিশনের সাথে, কিন্তু সেখানে কিন্তু ডিসক্রিমিনেশন হয়েছিল, আমাদের দুটো ভাবিকে ছাড়া কথা বলতে দেওয়া হয়েছে। যেই দুটো ভাবিকে সিলেক্ট করা ছিল শাহিন সিদ্দিকীর, যে আমাদেরকে কখনো সুযোগ সুযোগ সুবিধা দেওয়া হবে না। তাহলে 6 জানুয়ারিতে যদি ওই জিনিসটা হয়, সেদিন প্রথমে তো আমাদেরকে জানানো হয়নি তদন্ত কমিশনকে ওখানে ডাকা হচ্ছে। আমাদেরকে হুম। দুজন একজন অফিসার জানিয়েছে, আর একজন অফিসারের ভাবি জানিয়েছে, হ্যাঁ। তারপরে আমরা দুজন সেই অনুষ্ঠানে গিয়েছি, নাহলে তো আমরা কখনো জানতেই পারতাম না যে সেখানে ডাকা হয়েছে। 6 জানুয়ারির কথা বলছি। জি। এই জন্যই তো বললাম, ওটা তো আপনি নিজেও দেখেছেন না সেদিন, যে আমাদের সাথে কিছু তো আর বলার নাই। এই জন্য কি কি আমি যেটা বলছি সেটাকেই মিথ্যা প্রমাণের চেষ্টা করছে সবাই। এখন সবাই যদি এক থাকে, আমি একা থাকি, তাহলে আমি কি করে প্রুফ করব যে আমি রাইট? দেখেন, এটা হলো আমাদের স্বাধীন বাংলাদেশ, তাই না? বিশেষ করে যে স্বৈরাচারী সরকার ছিল, হাসিনার পতনের পরে আমরা তো এখন পরিপূর্ণ স্বাধীন। কিন্তু আমি যখনই এখানে আওয়ামী লীগ সরকার কিংবা ভারতকে নিয়ে কথা বলা হচ্ছে, সেখানে পিলখানা থেকে বের হয়ে তো শহীদ পরিবার বলতে আমি বলছি। তখন হচ্ছে কি, যেমন 15.5 বছর আমি বঞ্চিত থাকতাম, এই এই গত 8.5 মাস 9 মাসে কিন্তু আমি বঞ্চিত থাকছি। মানে আমি কোনো একটা ভালো জায়গায় যেতে পারি না, আমাকে কোথাও জানানো হয় না। আমার সাথে হচ্ছে আমাদের মমিন ভাবিও আছেন, যদিও উনি ভিতরে ছিলেন না। উনি সত্য কথা বলার জন্য উনি অনেক জায়গা থেকে বাদ পড়েন। তো আমি তো ভিতর থেকে আসছি, আমি এই কথা বলার জন্য এই গত 9 মাস ধরে আমি, আমার বাচ্চা, বুঝতে পেরেছেন? মানে কোনো জায়গায় আমরা নাই। মানে আমার যে কোনো কিছু দরকার থাকতে পারে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমি বলতে পারি, বা আমি যেন যেতে পারি। আমারও তো কিছু বলার আছে, তাই না? আমারও কিছু চাওয়ার আছে। আমি তো অন্য কোনো কিছু চাই না, আমি সঠিক জায়গায় আমার মর্যাদাটা চাই, আমার সন্তানের মর্যাদাটা চাই। যেমন হচ্ছে আমাদের রৌমারিতে যে 3 জনের সদস্যর কথা বলা হচ্ছে যে তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হয়নি, ঠিক আমাদের কিন্তু শহীদ সেনা দিবস করা হয়েছে, কিন্তু শহীদ সেনা দিবস দিয়ে কিন্তু আমাদের মর্যাদা চলে আসবে না। আমরা যারা সারভাইভ করছি তাদের সঠিক মর্যাদাটা দরকার। আমরা যেন মাথা তুলে প্রত্যেকটা ফ্যামিলি বাঁচতে পারি। অন্যান্য পরিবারদের সন্তানরা বড় হয়ে গেছে, তারা হচ্ছে স্টেবল হয়ে গিয়েছে, তাদের পরিবার হয়ে গেছে। আমাদের বাচ্চারা কিন্তু স্কুলেও আছে, কলেজেও আছে, ভার্সিটিতে ভর্তি হয়নি এমন বাচ্চাও আছে। তো আমাদের জন্য কিন্তু দেখতে হবে, যেহেতু আমরা সেনা পরিবার,
আমাদের অভিভাবকের দেখতে হবে। তো সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে করে দেওয়া হয়নি। তো এখন যদি সত্য কথা ছোটবেলা থেকে শিখেছি, সত্য বলো, সত্য কথা বলার জন্য যদি এই মানে স্বাধীন বাংলাদেশে আমরা শিকার হই, অত্যাচারের শিকার হই, ভাবে নিপীড়নের শিকার হই, তাহলে কিভাবে বলবো বলেন তো স্বাধীন বাংলাদেশ? ৩৬ জুলাইয়ের পর আমরা কিভাবে স্বাধীন হলাম? ভারতের নাম, আওয়ামী লীগের নাম বলায় যদি আমরা এরকম একটা মানে এরকম জিম্মি হয়ে যাই, তাই না? তাহলে কোথায় স্বাধীনতা? এটাই, আমরা তো আর কিচ্ছু চাই না, সম্মানটা চাই। আমরা বাহিরে তো সবাই ভারত বিদ্বেষী কথাবার্তা বলছি, ভারতকে হটাও, ভারতীয়, কিন্তু ঠিকই জায়গা মতো মানে মেন জায়গাগুলোতে নিশ্চয়ই সেই ব্যাপারটা রয়ে গেছে যে ভারতের নাম উচ্চারণ করা যাবে। আপনি আজকে আমাকে দেখেও তো বুঝতে পারছেন যে আমি কতটা কষ্টে আছি, যে আমি আসলে আমি এতটাই কষ্টে আছি যে আমি বলে বোঝাতে পারবো না, যে আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই আমাকে কথা শুনতে হচ্ছে। মানে সত্যি কথা বলার জন্য আওয়ামী লীগ সরকার যাওয়ার পরেও যদি আমি রিচ করতে না পারি সঠিক জায়গা পর্যন্ত, বা আমাকে যদি সেই মর্যাদাটুকু দেওয়া না হয়, তাহলে তো আর কার কাছে বলবো বলেন? এই বেঁচে থাকার থেকে তো মরে যাওয়াটা বেটার না?